নমস্কার, সৌমেন সরকার বলছি। আজ 10 ফেব্রুয়ারি এসএসসি মামলার সম্ভবত শেষ শুনানি। সব পক্ষই তো আজ তাদের শেষবার কথা বলার একটা চেষ্টা করবেন। যারা বঞ্চিত বা যারা চাকরি পাওয়ার জন্য চাকরি যাবার আশঙ্কায় ভুগছেন, তারা সবাই তো আজ রীতিমতো টেনশনে। শুনানি প্রক্রিয়া কি ঘটলো বা না ঘটলো, কোন পক্ষ কি বললেন বা না বললেন, তার গুরুত্ব কি, মাননীয় বিচারপতিরা কি প্রশ্ন রাখলেন বা পর্যবেক্ষণ করলেন, সেটা তিনি সব থেকে ভালো বলতে পারবেন, যিনি আদালত কক্ষে ছিলেন আইনজীবী হিসাবে। যোগাযোগ করেছিলাম বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে। শুনানি প্রক্রিয়া শেষ হবার পরই আসুন শুনে নেওয়া যাক তিনি কি জানালেন। হ্যালো, নমস্কার, সৌমেন হ্যালো, সরকার বলছি। বলুন। না, আজ তাহলে গোটা শুনানি প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। আজ গোটা শুনানি প্রক্রিয়া শেষ। এবার জজ সাহেব তার রায়দান দেবে। আচ্ছা, আজ যিনি শুনানি প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি কাদের আইনজীবী ছিলেন এবং তার বক্তব্যটা কি ছিল? উনি যারা এই বঞ্চিত চাকরি প্রার্থী, যারা এই দুর্নীতির জন্য চাকরি পায়নি, তাদেরই একজন। যেরকম আমি ছিলাম, বিকাশবাবু ছিলেন, সেরকমই উনি একজন ছিলেন। ওনার বক্তব্য ছিল যে একজনও যদি আনডিজার্ভিং ক্যান্ডিডেট রিক্রুট চাকরি করে, সেটার জন্য পুরো প্রসেসটা বাতিল হওয়া উচিত, কারণ একজনও আনডিজার্ভিং ক্যান্ডিডেটের চাকরি করার কোনো অধিকার নেই। আজকে সিবিআই বলেছে যে তাদের উদ্ধার করার সমস্ত তথ্য সঠিক এবং এই তথ্যগুলো সব OMR রিলেটেড। এই দাবি না, 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 মামলাটিকে সঠিক এটা ঠিক না। না, আমি আপনাকে বলছি, ব্যাপারটা সিবিআই যেটা বলেছে, ওয়েমার যেটা সিবিআই উদ্ধার করেছে, সেই ওয়েমার গুলো জেনুইন, সেটা তারা আজকে কোর্টে সাবমিশন করেছে যে ওয়েমার উদ্ধার করেছে সিবিআই, ওয়েমার গুলো জেনুইন। তারা সেটা প্রমাণ করেছে ওয়েমার জেনুইন, এবং কার্যত আজকে স্কুল সার্ভিস কমিশনও মেনে নিয়েছে যে সিবিআই যে ডেটা আমাদের দিয়েছে সেটা আমরা মেনে নিচ্ছি। রাজ্য সরকারও মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে ওয়াইড স্প্রেড। আচ্ছা, সিবিআই যে তথ্য উদ্ধার করে এনেছে তার বাইরেও তো আরো 3-4টে ক্যাটেগরি আছে, যেমন র্যাঙ্ক জাম্পিং, এক্সপার্ট প্যানেল, নন অ্যাপিয়ারেন্স। অনেক আছে, এই তিনটের বাদ দিয়েও অনেকে আছে। টেন্ডারে প্রসেসে গন্ডগোল, ভ্যাকেন্সির চেয়ে বেশি নিয়োগ, সবকিছু যেগুলো সিবিআই এর ইনভেস্টিগেশন আওতায় ছিল না। যেটা সঠিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বলেছে যে আপনারা বলছেন সিবিআই যেগুলো উদ্ধার করেছে সেগুলো বাদ দিয়ে সেগ্রিগেট করো, কিন্তু এর বাইরেও অনেক ইলিগালিটি আছে যেটা সিবিআই ইনভেস্টিগেশন করেনি, কিন্তু যেগুলো চলে এসছে। তাহলে আর সেই তথ্য সঠিকভাবেও এসএসসি দিচ্ছে না। আজকে আমরা সুপ্রিম কোর্টে একটি তথ্য দিয়েছি, যেটা আমরা দেখিয়েছি যে এসএসসির এফিডেভিট আকারেই দেখা যাচ্ছে যে 10,750 বেআইনি নিয়োগ, কিন্তু উল্টো দিকে ওনারা বলছেন যে 5,000। সেখানে কোর্টও প্রশ্ন করেছে যে আপনাদের এফিডেভিট থেকেই তো পরিষ্কার 10,750, এদিকে আপনারা বলছেন 5,000, কি করে সম্ভব? আচ্ছা, আজকে এসএসসির যিনি আইনজীবী ছিলেন তার ফাইনাল সাবমিশন কি ছিল? তিনি কি বলতে চাইলেন যে পৃথকীকরণ সম্ভব কি সম্ভব নয়? উনি বলতে চেয়েছেন পৃথকীকরণ সম্ভব, কিন্তু উনি আজকের দিনে দাঁড়িয়েও কারা যোগ্য সেই তালিকাটা কোর্টে জমা দিতে পারলো না। আজকে যে শুনানি শেষ হয়ে গেল, এরপর কি আর সেই তালিকা দেওয়ার কোনো সম্ভাবনা থাকছে? না, আর কোনো সম্ভাবনা থাকছে না। আচ্ছা, এই সিবিআই এবং এসএসসির ফাইনাল সাবমিশনের পরে আর কোনো রকম পৃথকীকরণ সম্ভব বলে কি আপনার নিজের মনে হয়? দেখুন, পৃথকীকরণটা করার দায়িত্ব হলো এসএসসি আর রাজ্য সরকারের। আজকে এসএসসি চাইলে কিন্তু একটা যোগ্যর তালিকা দিতে পারত, অযোগ্য বাদ নেই। তারা তো জানে যে কে যোগ্য। 25,000-এর মধ্যে কারা কারা একদম কোনো দুর্নীতি করেনি, যোগ্য, সেই তালিকাটা দিতে পারতো কিন্তু এসএসসি। এটা আমরাও দেওয়ার দায়িত্ব না, সিবিআই এরও দায়িত্ব না, কোর্টেরও দায়িত্ব না। সেই তালিকা ওরা ডিভিশন বেঞ্চও দেয়নি, এবং আজকে শেষ দিনের শুনানিতে পর্যন্ত এসএসসি সেই তালিকা কোর্টের কাছে পেশ করেনি। এবং তাই যদিও তারা বলছেন সেগ্রিগেশন করতে, কিন্তু সেগ্রিগেশন সম্ভব কি করে যদি সেই প্রকৃত লিস্টই এসএসসি কোর্টে না দেয়? আচ্ছা, দর্শকদের সুবিধার জন্য কি অনুগ্রহ করে একটা কথা বলবেন যে আপনাদের যে মূল মামলা তার যে শেষ প্যারাতে যে আবেদনপত্রে কি প্রার্থনা ছিল, যে
এই প্যানেলটা বাতিল হোক বা কি করা হোক, মানে কি আবেদনটা দেখুন দেখুন মামলা যেটা হয়েছিল, মামলাকারী প্রথম 2021 সালে মামলা করে বলেছিল যে প্রচুর লোক এক্সপায়ারি প্যানেলের পরে চাকরি পেয়েছে, তাই যারা মামলাকারী তাদেরকেও এই চাকরির আওতার জন্য কনসিডার করতে হবে। সেই মামলার শুনানি চলাকালীন বিভিন্ন ধরনের বেআইনি ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট কোর্টের সামনে আসে এবং কোর্ট সেই মতে সেটাকে বিচার করে। এবং প্রথমবার যখন সুপ্রিম কোর্টে এই মামলা ওঠে, সুপ্রিম কোর্ট এটা বলে দেয় যে এই মামলাটা এখন একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ক্যারেক্টার নিয়েছে, জনস্বার্থ মামলার ক্যারেক্টার গ্রহণ করেছে এই মামলাতে, সেটা সুপ্রিম কোর্টই বলে দেয়। তার ফলে এর গোল পোস্টটাও অনেকটাই পাল্টে গেছে। হ্যাঁ একদম। আচ্ছা, আপনাকে আর বিরক্ত করব না, শুধু আর দুটি প্রশ্ন করব। শেষ বেলাতে দেখলাম দুষ্যন্ত দাভে এসেছিলেন এবং উনি এসে বৈশাখী ভট্টাচার্যের মামলাকারী হিসাবে যোগ্যতা নিয়ে তিনি কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। সেই প্রশ্নটা কি ছিল এবং সেটা কতটা ভ্যালিড? দেখুন উনি বলেছেন ওনার সেই যোগ্যতা নেই এই মামলা করার, কিন্তু উনি হয়তো না জানেন না এই বৈশাখী ভট্টাচার্যার যে রাজ্য সরকারই বৈশাখী ভট্টাচার্যার মামলায় আপিল করেছে, আমরা করিনি, তাই এটা রাজ্য সরকারকে ওনার প্রশ্ন, কিন্তু কোর্ট ওনার ওই আর্গুমেন্টকে কোনো গুরুত্ব দেয়নি। এবং তিনি তো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যোগ্যতা নিয়েও সেটা তো আপনারা যদি দেখে থাকেন, জাস্টিস সঞ্জীব খান্না একেবারে ধমকে চুপ করে দিয়েছে দুষ্যন্ত দাবেকে যে আপনি আইনের বাইরে গিয়ে কোনো কথা বলবেন না, আমি টলারেট করব না, একদম ধমকে চুপ করিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার শেষ জিজ্ঞাসা, যদিও এটা প্রশ্ন নয় কিন্তু মোটামুটি জানতে আগ্রহী, এই রায়দান কবে নাগাদ হতে পারে? দেখুন সেটা বলা সম্ভব না, ওটা বিচারপতির উপর নির্ভরশীল, আশা করছি খুব দ্রুত হবে। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আবার ধন্যবাদ। ধন্যবাদ। তো এই হলো আজকের শুনানির শেষ রিপোর্ট। আর তো শুনানি হবে না, আজকেই শেষ শুনানি হয়ে গেল। এরপরে রায় শোনার পালা। তবে আজকেও দেখা গেল যে যারা আবেদনকারী, মানে অর্থাৎ যারা আপিল করেছেন, তারা তো সংখ্যায় অনেকেই ছিলেন। আইনজীবীরা বিভিন্ন প্রশ্ন তুলে তাদের নিজেদের কথাগুলো বলার চেষ্টা করেছেন, কিন্তু মাননীয় বিচারপতিরা কিন্তু একটা জায়গাতেই স্থির ছিলেন যে পৃথকীকরণ কিভাবে সম্ভব বা না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। রায় শোনা পর্যন্ত আমাদেরকে তো ধৈর্য ধরতেই হবে। নমস্কার।